সাধারণ মানুষ কি বলছেন যদি উনি যদি হয়, এবং দলের লোকজন কি বলছেন উনি রাষ্ট্রপতি হলে? এই বিএনপিকে, এই বাংলাদেশের মানুষের এই ভাগ্য পরিবর্তন করার যে আন্দোলন, এই আন্দোলনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অত্যন্ত ধৈর্যের সাথে তিনি এই দলটাকে ধরে রেখেছেন, আন্দোলন সংগ্রামটাকে মাঠে জিতিয়ে রেখেছেন। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাগরিক টিভির এই পরিবারকে আমার ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আপনারা সাধারণত কথা বলে থাকি সমসাময়িক কিছু নিয়ে। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটা বিষয়ের কথা বলি, সেটি হলো যে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত, কারণ বিএনপির পক্ষ থেকে তার নমিনেশন কনফার্ম করা হয়েছে, জমা দেওয়া হয়েছে, এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কর্নেল অলি আহমেদ। কিন্তু যেহেতু সরকারি দল সংখ্যাগরিষ্ঠতা অবস্থায় আছেন, সেই হিসেবে মির্জা ফখরুল ইসলামী আলমগীর হচ্ছেন পরবর্তী 23তম রাষ্ট্রপতি আমাদের দেশের। এই মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে দেশের কি পরিবর্তন আনতে পারে, দলের কি পরিবর্তন আনতে সব নিয়ে কথা বলতে চাই, কারণ ওনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ আছেন আমাদের সাথে, আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। আপনি একটু জানতে চাই যে আমরা যেটা বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে, যে যদি রাষ্ট্রপতি প্রায় নিশ্চিত যে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের দলের, উনার সাথে আপনার ঘনিষ্ঠতা সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা প্রথম জানতে চাই যে সাধারণ মানুষ কি বলছেন যদি উনি যদি হয়, এবং দলের লোকজন কি বলছেন উনি রাষ্ট্রপতি হলে কি হবে দেশের? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি জিজ্ঞেস করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি শুধু একজন রাজনীতিবিদই নয়, ওনার সাথে আমি যখন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তার সাথে আমি সাক্ষাৎ করার পরে ওনার জীবনের এই রাজনৈতিক জীবনের ইতিহাস যখন উনি টানেন, পৌরসভার মেয়র তাকে নির্বাচিত করে এলাকার মানুষ, কারণ তার পূর্বে যে মেয়রটি ছিল তিনি অত্যন্ত খারাপভাবে পরিচালনা করতেছিলেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় মেয়র হওয়ার পরে ওই এলাকার মানুষ অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। 2বার তিনি মেয়র হওয়ার পরে জাতীয় রাজনীতিতে আসেন। আপনি একটা জিনিস দেখবেন যে আপনারা যেহেতু এই টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেন, বিভিন্ন সংবাদ সংগ্রহ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ব্যক্তিত্ব যিনি আজ পর্যন্ত আমি তার মুখ থেকে একটা খারাপ শব্দ, একটা রাফ কোনো শব্দ কারো বিষয়ে প্রয়োগ করেনি। এত ভদ্র এবং নম্র মানুষ তিনি। এবং বিএনপির জন্য এই দুঃসময়ে আমাদের দেশনায়ক তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন। আপনারা এই বিষয়গুলো সবাই জানে, সারা দেশের মানুষ জানে যে কি পরিমাণ নির্যাতন করে তাকে দেশের বাইরে রাখা হয়েছিল। সেই দুঃসময়ে যখন বেগম খালেদা জিয়াকে জেলখানায় রাখা হলো, এই বিএনপিকে, এই বাংলাদেশের মানুষের এই ভাগ্য পরিবর্তন করার যে আন্দোলন, এই আন্দোলনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অত্যন্ত ধৈর্যের সাথে তিনি এই দলটাকে ধরে রেখেছেন, আন্দোলন সংগ্রামটাকে মাঠে জিতিয়ে রেখেছেন। এবং তার এই পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু গত 5ই আগস্ট, আমাদের 24 আগস্ট যে 2024 সালে, 5ই আগস্ট 2024 সালে যে আন্দোলনের মাধ্যমে যে পট পরিবর্তন হইল, এটা কিন্তু আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে। আপনি বলছেন যে উনি পুরস্কার পেয়েছেন, যে আন্দোলন সফল করেছেন নানা দলের ক্রাইসিস সময়। অবশ্যই আমরা দেখেছি গত 17 বছর না, শুধু দীর্ঘ সময় ধরে উনি দলের সাথে, দীর্ঘ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং উনি ওনার যে আপনি যেটা বলছিলেন যে ওনার কথা, এবং উনি কাউকে হার্ট করে কথা বলেন না, সেই কথাও সত্য। কিন্তু আপনি বললেন যে মির্জা ফখরুল ইসলাম আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, মানে এই রাষ্ট্রপতির পদটা কি দলীয় আসলে, সেই হিসেবে কি দল থেকে উনি
উনি পুরস্কার পেলেন, দল উনি কিন্তু এই জায়গায় সাধারণ মানুষও তো আছেন, সাধারণ মানুষ কি তাকে অ্যাকসেপ্ট করবেন নাকি ওই সাধারণ মানুষের ভিতরে তাকে নিয়ে কি বক্তব্য? দল হিসেবে আমি ধরে নিলাম যে উনি খুব দলের জন্য নিবেদিত প্রাণ এবং সেই জন্য উনিকে রাষ্ট্রপতি পদ ইয়াতে দিয়েছেন বিএনপি, কিন্তু সাধারণ মানুষ কি বলছে? আপনি তো সাধারণ মানুষের সাথে কাজ করেন। জি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একদম সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমি ঘুরি, মানুষের সাথে আমার সরাসরি সম্পর্ক। শুধু বিএনপি নয়, আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি যে এই বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছিল, এই দেশের মানুষের জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছে, উনি বিএনপির জন্য আন্দোলন করে নাই। আজকের যে সুফলটা আসছে এটা সারা দেশের মানুষ সুফল ভোগ করতেছেন, এবং দেশের প্রত্যেকটি মানুষ, শুধু বিএনপির মানুষ না, সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত নয়, সেই সাধারণ মানুষ এবং বিএনপির বিরোধী যে সমস্ত দলগুলো আছে তাদের যে কর্মীরা আছে তারাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সন্তুষ্ট। তারা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রপতি পদটা তার জন্য এটা প্রাপ্য ছিল, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি সঠিক নির্বাচনটাই করেছেন। আর কর্নেল অলি আহমেদের কথা বলছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম। কর্নেল অলি আহমেদ অত্যন্ত ভালো একজন মানুষ, তিনিও ভালো মানুষ, কিন্তু রাষ্ট্রপতির এই পদটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রাপ্য। যে ওনার জনপ্রিয়তা সাধারণ মানুষের ভিতরে আছে, যখন মানুষের জনপ্রিয়তা অনেক বেশি থাকে তখন মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। আপনার কি মনে হয় যে উনি ওনার প্রত্যাশাটা পূরণ করতে পারবেন সাধারণ মানুষের এই রাষ্ট্রপতির পদে থেকে? হ্যাঁ, আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পারবেন সাধারণ মানুষের প্রত্যাশাটা পূরণ করতে। কারণ সাধারণ মানুষ এই আলোচনাটা করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যদি আমাদের সকল রাজনীতিবিদ হইতো তাহলে বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে যেত, শিষ্টাচারটা পরিবর্তন হয়ে যেত। ওনার মতো যদি সকলে বিনয়ের সহিত রাজনীতিটা করতে পারতেন। এজন্য আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন সফল রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন। বাংলাদেশের ইতিহাস কিন্তু সেটা বলে না যে সবসময় যে সফলতার সাথে সে ভালো মানুষই যে ভালো জায়গায়। আমরা যদি আব্দুল হামিদের কথা বলি, ওনাকেও কিন্তু সফল স্পিকার হিসেবে অবস্থান ছিল, কিন্তু বিদায়টা আমরা জানি না কতটা সুন্দর হয়েছে। আমরা একটু জিনিস জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, আপনি বলছিলেন যে সাধারণ মানুষের প্রত্যাশা, আপনার এলাকায় বা আপনি তো বিভিন্ন জায়গায় যান, দলের সাথে যুক্ত, এই জায়গায় মির্জা ফখরুল ইসলামকে নিয়ে নানা ধরনের মন্তব্য আছে। সেটা আপনি যেমন পজিটিভলি বলছেন, যেমন উনি একটু সংস্কৃত মনা, উনি কালচারাল পছন্দ করেন, এই জায়গাগুলো সাধারণ মানুষ কি পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে? আমি সেই সাথে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে দলমত নির্বিশেষে সেই জায়গায় যে আপনার দলের কথা যদি বাদ দেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের কথা যদি বাদ দেন, অন্যান্য দল তো আছে। একটা সময় তো এই দেশে 60% মানুষ আওয়ামী লীগ করতো, সেই লোক কর্মীরা তো আছেন বা সাধারণ মানুষ তো আছেন। এরকম না যে সে ভোট দিচ্ছে। এবং আপনার টাঙ্গাইলের যে অধ্যুষিত এলাকা, সেটা হলো গিয়ে এক সময় মুক্তিযুদ্ধের পটভূমি, সেই জায়গাটা, সেই জায়গায় সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? আমি আপনাকে আবারও বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে তাকে রাষ্ট্রপতি হিসেবে সকলে গ্রহণ করতেছে মন থেকে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কে একটাও খারাপ মন্তব্য করেছে এরকম আমি আমার এই রাজনৈতিক জীবনে শুনি নাই। আমার এলাকায় কোনো মানুষ, আমি বিশেষ করে চেয়ারম্যান করি, আমি এলাকায় থাকি না, আমি অন্য কারণে বলছি। আপনি যে ওলামা দলের সাথে যুক্ত, এই জায়গায় অনেকে বলে উনি কালচারাল মাইন্ডেড, উনি হলো গিয়ে কবিতা গান এগুলোকে প্রমোট করে। এই জায়গায় দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে নানা জায়গায় উনি অনুষ্ঠানগুলোতে তার আবৃত্তি, উনার যে কণ্ঠ, উনার যে বক্তব্য, সবগুলোর মধ্যে একটা এক ধরনের শালীনতা এবং সৌন্দর্য বোধ আছে। সেই জায়গায় থেকে ওলামা দলের পক্ষ থেকে বা এই যে আপনারা যেহেতু এই কালচারের সাথে যুক্ত, ওলামা দল মানে হলো গিয়ে, ওলামা দলের যেটা করে সেটা হলো যে আমাদের দেশের তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই জায়গায় হুজুরদের পক্ষ থেকে কোনো ধরনের আছে কিনা? বাংলাদেশ তো এটাকে সেন্টিমেন্টলি নেই। ইসলাম তো কোনো ব্যক্তির ভালো কাজের বিপক্ষে কখনোই যায় না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি ভালো মানুষ, ওনার কথার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, সেই বিষয়টা তো ইসলাম আরো সমর্থন করে। এই জন্য ইসলামী যারা স্কলার তারা তার বিপক্ষে কোনো কথা বলার কোনো সুযোগ নেই এবং বলেও না। তবে যদি উনি কখনো ইসলাম বিরোধী কোনো কথা বলে, সে যত ভালো মানুষই হোক, তার সেই বিষয়ে তো ইসলামী স্কলার যারা আছেন, যারা আলেম ওলামা আছেন, তারা তাদের দায়িত্ব সেটা তার বিরুদ্ধে কথা বলা। যদি কখনো বলে, তবে আমি আশা করি তিনি এরকম কোনো কথা বলবেন না। এই পর্যন্ত যেহেতু তার কাছ থেকে পাইনি, তিনি এই ধরনের কথা বলবেন, এটা আমরা আশা রাখি।
না, সেটা আমরা আশা রাখি। তো আপনি যেহেতু স্থানীয় পর্যায়ে কাজ করছেন, যেহেতু উনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, এই জায়গায় আমার একটা প্রশ্ন, এই যে আমাদের দেশে যে স্থানীয় সরকারের এর বিভাগের কিন্তু সমস্ত কাজকর্ম ওই মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদের একেবারে গ্রাম থেকে শুরু করে শহর গ্রাম সব অঞ্চলে তার মাধ্যমেই, আপনাদের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন হয়। আপনি তো এই স্থানীয় সরকারে উনি কাজ করতে গিয়ে কি কি কাজ করেছেন, বা এই জায়গায় আপনারা কোনো কাজকর্মগুলো সুন্দরভাবে করতে পারছেন কিনা, বা সাধারণ মানুষ কি কোনো ফ্যাসিলিটি হচ্ছে না? বিশেষ করে আমি বলছি যে এই যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড সহ নানা ধরনের ইস্যু আসছে, এই সরকার আসার পর থেকেই দেখেছি যে নানা ধরনের বড় বড় কাজে হাত দিচ্ছেন, খাল খনন থেকে শুরু করে এই জায়গাগুলোতে স্থানীয় সরকার থেকে উনি তো স্থানীয় সরকার এই 6 মাস স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই সময়টা আপনাদের এই উন্নয়নে, এলাকার উন্নয়নে কি কাজকর্ম করেছেন, নাকি আসলে এই জায়গায় উনি মন্ত্রী হিসেবে কেমন ছিলেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মাত্র 6 মাস ছিলেন। একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে পৌঁছাইতেও অনেক সময় লেগে যায়। তো উনি তো অর্থ বছরের শেষ সময়ে এসে উনি দায়িত্ব পেয়েছেন। সবে মাত্র অর্থ বছরটা শুরু হলো জুলাই থেকে। তো এখনো ওনার এই যে পরিকল্পনা সম্পূর্ণভাবে তো বাস্তবায়ন করার সুযোগ তিনি পাননি। তবে এর মাঝেই আমাদের মির্জাপুরের টাঙ্গাইল ৭ মির্জাপুরের যে মাননীয় এমপি মহোদয় জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী এই বর্তমান অর্থ বছরের আগেই যে সর্বশেষ যে বরাদ্দটি পেয়েছেন তা দিয়ে 400-র অধিক ছোট বড় রাস্তার কাজ তিনি আদায় করে নিয়েছেন, এবং তিনি এমনভাবে নির্দেশনা দিয়েছেন যে একটি পয়সাও এখান থেকে আমাকে যেতে দিতে হবে না, আর কারো দেওয়ার কোনো সুযোগ নেই, 100% কাজ বুঝে নিতে হবে। পিআইওকে নির্দেশ করেছেন, ইউনোকে নির্দেশ করেছেন যে কোন রাস্তার কাজটা গাফলতি হয়, কে এই রাস্তার কাজের গাফলতিগুলো তার বিষয়ে আমাকে অবশ্যই অবগত করবেন। এটা কিন্তু সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। সড়ক গ্রামের যে মানুষ, সে কিন্তু সবসময় টাকা চায় না। হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, এটা আলাদা ইস্যু, সেটা পাবে। কিন্তু এই যে গ্রামের রাস্তা, আপনি যেহেতু গ্রামের রাস্তা নিয়ে বলছেন, আপনার এলাকার রাস্তাঘাটের কি অবস্থা সেটা একটু যদি বলেন। আমার এলাকাটা মির্জাপুরের মধ্যে, আমার ইউনিয়নটা অত্যন্ত নিচু এলাকা, সেখানে বর্ষার পানিতে প্লাবিত থাকে, এবং বৃষ্টির সিজন যখন শুরু হয় তখনও সেখানে কাজকর্ম করার ওইরকম সুযোগ থাকে না, এবং রাস্তাঘাটগুলোর কারণে আমাদের যাতায়াত খুব কঠিন ছিল। আমার ইউনিয়নে আমি দায়িত্ব পালন করতেছি প্রায় 4.5 বছর পার হয়ে গেছে। প্রথম 2 বছর তো আমি আওয়ামী লীগের অধীনে ছিলাম, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল। বাংলাদেশের রাজনৈতিক যে সাধারণ যে একটা গতানুগতিক ধারা, যদি আওয়ামী লীগের লোক থাকে বিএনপির লোককে তারা কাজকর্ম দিতে চায় না, তা আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। আমার এলাকায় আমি দেখেন প্রথম 2 বছরে মাত্র 6 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। 2 বছরে 6 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে টিয়ার কাবি খা রাজস্ব 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে 6 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে কি কাজ করা যেতে পারে? কিন্তু আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে এই পরিমাণ ভোট দিছে যে তখন আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী সময় 2022 সালের 5 জানুয়ারিতে নির্বাচন হয়েছে। নৌকা প্রতীকের চেয়ে আমি 3500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। তখন নৌকা প্রতীক ছিল? জি, নৌকা প্রতীক ছিল। ওই সময় আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছি। যেহেতু বিএনপি নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করেনি, কিন্তু আমাদেরকে নির্বাচনে বাধা দেয়নি, আমরা অংশগ্রহণ করেছিলাম। আমার ইউনিয়নের সাধারণ জনতা এবং আমার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এমনভাবে মাঠে কাজ করেছে, 10টি আসন কেন্দ্রের মধ্যে আমি 7টিতে ফার্স্ট হয়েছি। একটু জানতে চাই যে আব্দুল আল মোহাম্মদ সিদ্দিকী, আপনি বলছিলেন এলাকায় নানা ইয়ার কথা, এই সরকার আসার পরে আপনি আসলে কি কি কাজ, মানে নতুন কোনো এলাকার উন্নয়নে কোনো কাজ পেয়েছেন বা কাজ করার সুযোগ পাচ্ছেন? যে নতুন সরকার আসার পরে আমি আমার এলাকায় আমার ইউনিয়নে 10টি রাস্তার কাজ পেয়েছি। সেই কাজগুলো অধিকাংশ কাজই শেষ হয়ে গেছে, কিছু কাজ চলমান আছে, এবং উপজেলা আমাদের যে রাজস্ব একটা ফান্ড আছে সেখান থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। সেগুলো কাজ এখনো শুরু নেই। 70% টেন্ডারে কাজ হয়, আর 30% আমরা পিআইসিতে বাস্তবায়ন করে থাকি। সেটা টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, ফ্যামিলি কার্ডের বিষয়টা জানতে চাই যে এই যে বিভিন্ন কার্ড, এই সরকার আসার পরে নানা কার্ডের যে ইস্যুগুলো, যে নানা জায়গায় মানে স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলোর ডাটা মনে হয় তৈরি করা হচ্ছে, এগুলো কি পর্যায়ে আছে একটু জানতে চাচ্ছি আসলে। এটা যারা তথ্য সংগ্রহ করবে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে, এখনো তথ্য সংগ্রহ শুরু হয় নাই। তবে অত্যন্ত সুন্দর একটি পদ্ধতিতে এই কাজটি সম্পন্ন করার জন্য প্রস্তুতি সরকার নিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এটি কোনো দলের উপরে দেয়নি, কোনো ব্যক্তির উপরে না দিয়ে
নিয়োগ দিচ্ছে, তারা তথ্য সংগ্রহ করবে কার বাড়িতে কয়টি ঘর আছে, কয়টি গরু আছে, কয়টি ছাগল আছে, কি পরিমাণ জায়গা আছে, কয়টা ফ্যান আছে ফ্রিজে, এই সমস্ত তথ্য যখন সরকারের কাছে অনলাইনে থাকবে, কে দরিদ্র কে আগে পাওয়ার যোগ্য সেই বিষয়টা যাচাই করা আমাদের জন্য সহজ হবে। আমি আমার পরিষদের বিষয়ে আরেকটু বলতে চাই, যেহেতু সময় খুব কম। আমি আমার পরিষদে নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম চেষ্টা করেছি এই পরিষদে মানুষ যেন সরাসরি আমার কাছ থেকে তাদের সেবাটা পায়, সেই বিষয়টা আমি নিশ্চিত করেছি। কোনো দলীয় নেতা, কোনো আমার বংশের লোক, আমার গ্রামের লোক বা কোনো মাতাব্বর তারা এখানে এসে, জনগণ এসে তাদের ভায়া হয়ে আমার কাছে আসতে হবে, সেই বিষয়টা আমি একদম দূর করে দিয়েছি। মানুষের সাথে আমি সরাসরি সম্পর্ক রাখি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমি ইউনিয়নের অর্ধেক এলাকার গ্রামগুলো মানুষের সাথে দেখা করে আসি এবং অফিস শেষ করে আবার রাত্রি 10টা পর্যন্ত মানুষের সাথে বাকি অর্ধেক এলাকার দেখা করি। আমি সবসময় মানুষের কাছে থাকারই চেষ্টা করছি। আগামী দিনেও যদি আমি নির্বাচিত হই, আমার অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে, যে আমার অ্যাবিলিটি না থাকার কারণে, সময়ের স্বল্পতার কারণে আমি যে কাজগুলো করতে পারি না, ইনশাল্লাহ আগামী টার্মে যদি আমি নির্বাচিত হই, তখন বাকি কাজগুলো আমি ইনশাল্লাহ সম্পন্ন করে দিতে পারবো। কারণ আমার এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, যেহেতু নিচু এলাকা, রাস্তা ছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন না হলে এলাকার উন্নয়ন করা সম্ভব না। এই জন্য আমি সর্বপ্রথম এই রাস্তাঘাটের দিকেই নজর দিয়েছি, কাজ করেছি। এই পর্যন্ত আমি 83টি ছোট বড় রাস্তা আমি সম্পন্ন করেছি 4.5 বছরে। স্কুলের মাঠ যেগুলো নিচু ছিল সেগুলো মাটি ভরাট করে দিয়েছি। বিভিন্ন স্কুলে কম্পিউটার ছিল না, বিভিন্ন স্কুলের শিক্ষকদের বসার চেয়ার ছিল না, এদিকে খেয়াল রেখেছি। বিভিন্ন ক্লাবের কিছু খেলা সামগ্রী দরকার, সেগুলো চেষ্টা করেছি। বিভিন্ন লাইব্রেরি তৈরি করেছি। সব মিলিয়ে আমি আমার পুরো সময়টা জনকল্যাণমূলক কাজে নিয়োজিত ছিলাম। আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি আমার এলাকা থেকে আমি দূরে থাকি না, সর্বক্ষণিক আমার এলাকা থেকে। কারণ যেহেতু যে কোনো ধরনের ঘটনা ঘটলে চেয়ারম্যানকে প্রয়োজন হয়, এই জন্য মানুষ যাতে আমাকে ডাকলেই পায়, এইভাবেই আমি থাকার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আমি চাই এই মানুষের পাশে থেকে আমার রাজনীতি যেটা, সেটা জনকল্যাণমূলক যেন হয়। আমার জীবনটা এই জনকল্যাণে কাটিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নাগরিক টিভির সকল সদস্যদেরকে, আপনার এই পরিবারকে আমি আন্তরিকভাবে মর্যাদা জানাচ্ছি। আমার বানাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে এখানে আমাকে আজকে ডাকার জন্য। যেহেতু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, তার উত্তর দিতে পেরে আমিও নিজেকে আনন্দিত মনে করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম সমসাময়িক ইস্যু নিয়ে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হচ্ছেন, এতে দেশের এবং সাধারণ মানুষ কি পাচ্ছে। নিশ্চয়ই কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।